হ্যালো শিক্ষার্থী, আজকে আমরা কথা বলবো কি মাইক্রোসফট অফিসের কোন মেনু নিয়ে জানো? মনে নাই কারো না? আমরা আজকে কথা বলবো মাইক্রোসফট ওয়ার্ডের কোন মেনু নিয়ে গো? বলেন বলেন। ফরম্যাট মেনু নিয়ে না? গুড। আমরা যদি লক্ষ্য করি দেখেন যে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে আমাদের গত ক্লাসে হচ্ছে ফাইল মেনু, এডিট মেনু, ভিউ মেনু এবং ইনসার্ট মেনু, এই চারটা মেনুর কিন্তু আমাদের মোটামুটিভাবে কি কাজ হয়েছিল না? এই চারটা মেনুর আমাদের কাজ হয়নি। আজকে আমরা কথা বলবো কোন মেনু নিয়ে? দেখেন যে আজকে আমরা কথা বলবো মূলত হচ্ছে এই ফরম্যাট মেনু নিয়ে, তাই না? এই ফরম্যাট মেনু নিয়ে আমরা কি করব? কথা বলবো। তো দেখেন যে আমরা যদি ফরম্যাট মেনুর মধ্যে লক্ষ্য করি, আমাদের এখানে কি আছে দেখেন যে বেশ কয়েকটা কলাম আছে। আপনারা চাইলে এই কলামগুলো হচ্ছে আমরা ইনসার্ট মেনুর মধ্যে আমাদের ফরম্যাট মেনুর মধ্যে সর্বপ্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি ফন্ট, তাই না? তো এই ফন্ট জিনিসটা কি? এই ফন্ট জিনিসটা হচ্ছে লেখার ধরন। এখন সাপোজ মনে করেন যে আমরা যদি অনেক সময় অনেক কিছু কিন্তু মাইক্রোসফট অফিসে টাইপ করে থাকি, তাই না? অনেক সময় কিন্তু টাইপ করি। এখন বিষয়টা হচ্ছে যে টাইপ করতে করতে অনেক সময় কিন্তু আমাদের কি কিছু ত্রুটি হয় বা কিছু বোঝার ব্যাপারও থেকে যায়। আমরা কিন্তু অনেক সময় এখান থেকে আমরা ফন্টগুলোকে চেঞ্জ করি, তাই না? যে আমাদের যে টোলবার আছে এই টোলবার থেকে আমরা কিন্তু এই ফন্টগুলোকে চেঞ্জ করি, কিন্তু আমরা যদি এই ফরম্যাট মেনুর ফন্টস থেকে যদি চেঞ্জ করি তাহলে মজাটা কি দেখেন। আমি সাপোজ যে কোনো একটা নাম লিখি, ধরেন রাসেল, আচ্ছা এই দেখেন এই নামটা আমাদের সাপোজ মনে করেন টাইপ করলাম আমরা কি রাসেল, তাই না? তো এই রাসেল নামটাতে আমরা যদি ফন্ট চেঞ্জ করতে চাই, দেখেন যে আমরা যখন এই জায়গাটা থেকে ফন্ট চেঞ্জ করছি তখন কিন্তু আমরা বুঝতে পারছি না যে আসলে ফন্ট সাইজ কোনটার কি। বাট এই লেখাটাকে সিলেকশন অবস্থায় যদি আমরা এই ফরম্যাট মেনুর ভিতরে চলে যাই, দেখেন ফরম্যাট মেনুর ভিতরে যাওয়ার পরে আমরা যাব কোথায় জানো? ফন্টে, তাই না? তো এই ফন্টে যাওয়ার পরে দেখেন যে আমাদের একটা পপ আপ বা সেটিংস আসছে, তাই না? তো সর্বপ্রথম যে অপশানটা আসছে সেটা হচ্ছে কি ফন্টের যে ক্যাটাগরিটা সেটা, তাই না? তো আমরা যদি লক্ষ্য করি এখানে কিন্তু টাইম নিউ রোমান লেখা আছে, তাই না? আমাদের এটা সিলেকশন হয়নি। আচ্ছা, এইবার দেখেন যে আমরা এই রাসেল কথাটাকে সিলেকশন করার পরেই কিন্তু আমরা কি এখানে দেখতে পাচ্ছি, কিন্তু এর পরে যখন হচ্ছে এর আগে যখন আমরা এই জায়গাটাতে নিয়ে এসেছিলাম তখন কিন্তু রাসেল কথাটা আসেনি। কেন? যে আমাদের এটা কিন্তু এই লেখাটা সিলেকশন অবস্থায় ছিল না। ওকে, তো দেখেন যে আমরা যদি ফন্টগুলোকে চেঞ্জ করি, দেখেন যে এখান থেকে কিন্তু ফন্টের ধরনটা চেঞ্জ হচ্ছে এবং আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে কোন ফন্টের কোনটা ক্যাটাগরি, দেখেন দেখতে পাচ্ছি না? যেটা হচ্ছে যে আমরা যদি যে আমরা বাইরে থেকে যদি লিখতে চাই, সাপোজ যে এই জায়গা আমরা যদি এই যে এখান থেকে লিখতে চাই, এই যে এখান থেকে, তখন কিন্তু আমরা ফন্টের ক্যাটাগরিটা বুঝতে পারি না। পারি কি না? কেন পারি না? যে আমরা এখানে মুখস্থ করতে হয়, আর এই মুখস্থ করার পরিবর্তে আমরা যদি দেখে দেখে কাজ করতে চাই তখন আমরা চাইলে এখান থেকে ফন্টটাকে কি করতে পারি? চেঞ্জ করতে পারি। এই যে দেখেন আমি যখন এক একটা ফন্টের উপরে ক্লিক করছি তখন কি এই ক্যাটাগরিগুলো চেঞ্জ হচ্ছে না? হচ্ছে না। আচ্ছা, যেহেতু আমাদের এখান থেকে ক্যাটাগরিগুলো চেঞ্জ হচ্ছে বা আমরা দেখতে পাচ্ছি যে দেখেন এখানে একটা খুব সুন্দর একটা স্টাইল চলে এসছে, তাই না? সেকেন্ড স্টেপ দেখেন যে এখানে আছে ফন্ট স্টাইল, এখানে আছে ইটালি এবং বোল্ট ইটালি, তাই কি না? তো আমরা যদি বোল্ট ইটালির উপরে দেখেন ক্লিক করি তখন কিন্তু আমাদের লেখাটা অনেকখানি মোটা হয়ে গেছে, বাট আমরা যদি ইটালির উপরে ক্লিক করি দেখেন হালকা হয়ে গেছে, তাই না? এক কথায় আপনি একটা ফন্টকে যদি আপনি আপনার রকম করে সাজাতে চান, আপনি আপনার মতো করে সাজাতে চান, তাহলে কি যদি মনে করেন দেখে দেখে সাজাবো তখন আমরা এই অপশানগুলো ব্যবহার করতে পারি। নেক্সট অপশান কি আছে? ফন্ট সাইজ। আমাদের এখানেও এই টোলবারও কিন্তু ফন্ট সাইজ আছে, বা আমরা এখান থেকে চাইলে কিন্তু ছোট বড় করতে পারি এবং ক্যাটাগরিটা বুঝতে পারবো। ক্লিয়ারলি আমি বুঝাতে পারছি আপনাদের? নেক্সট অপশান কি আছে দেখেন এখানে ফন্ট কালার। কি আছে? ফন্ট কালার। আমরা চাইলে এখান থেকে কিন্তু ফন্ট কালারগুলো চেঞ্জ করতে পারি। দেখেন আমাদের ফন্টের যে কালারটা যখন চেঞ্জ করছি এখানে অটো চেঞ্জ হচ্ছে, তাই না? মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় সেটা হচ্ছে আন্ডারলাইন স্টাইল। আমরা যদি লক্ষ্য করি দেখেন যে এই লেখাটাকে যদি আমরা আন্ডারলাইন দিতে চাই, এই দেখেন এখানে কন্ট্রোল ইউ বাটনটা যদি প্রেস করি বা এখানে যদি এই বাটনটা প্রেস করি তাহলে কিন্তু আমাদের আন্ডারলাইন চলে এসছে। বাট
যদি আপনাকে বলা হয় এরকমটা যে এই ফন্টের যে স্টাইলটা বা ফন্টের নিচে যে আন্ডারলাইনটা, এই স্টাইলটাকে একটু চেঞ্জ করতে হবে, তাই কি না? তখন আপনি কি করবেন? আপনি তো জানেন না। এই কারণে আমাদের যেতে হবে ফরম্যাটের ফন্টে যাওয়ার পরে দেখেন যে এইখানে আন্ডারলাইনে এখানে কিন্তু প্রথমে আছে কি নন আছে না? তো আমরা যদি ননের উপরে ক্লিক করি তখন কিন্তু আমাদের ফন্টের যে আন্ডারলাইনটা সেটা কিন্তু চলে যাবে। এবং আমরা যদি ক্যাটাগরিতে ক্লিক করি দেখেন যে এখানে একটা স্টাইল নিলাম এবং চাইলে এখান থেকে আমরা কালারটাকেও চেঞ্জ করতে পারি। ধরেন এই কালারটা দিলাম। এবার যদি ওটাতে প্রেস করি দেখেন যে আমাদের যে আন্ডারলাইনের যে স্টাইলটা সেটাও চেঞ্জ হয়েছে, বাট কালারটাও চেঞ্জ হয়েছে। কিন্তু এই জায়গা থেকে যদি আমরা আন্ডারলাইন দিই তো সেটা লেবেল একটা লাইন এবং কালো কালার ছাড়া অন্য কোনো কালার দেওয়া মুশকিল একটা ব্যাপার। ক্লিয়ারলি আমি বুঝাতে পারছি আপনাদের? আচ্ছা, নেক্সট অপশান দেখেন আমার এই যে দেখেন আমি যখন ক্লিক করছি তখন কিন্তু আন্ডারলাইনটা লাল হয়েছে, তাই না? এবং লাইনের মতো হয়ে গেছে। আবার যদি আমি এখানে আন্ডারলাইনে ক্লিক করি চলে গেল। আবার যদি ক্লিক করি দেখেন যে এবার কিন্তু কি লালই এসছে। কেন? যে আমরা কিন্তু এই জায়গাটাতে সিলেকশান করেছিলাম লাল কালার। ক্লিয়ার? আমরা যদি এখান থেকে চাই বিভিন্ন ক্যাটাগরি যে কালারগুলো আছে সেখান থেকে আমরা কালারগুলো সিলেকশান করতে পারি। ওকে, নেক্সট অপশান কি আছে দেখেন, আমরা আন্ডারলাইনটা যদি নন করতে চাই এখান থেকে আন্ডারলাইনে নন করব। ওকে, নেক্সট অপশান হচ্ছে ইফেক্ট জিনিসটা কি কেউ বলতে পারবো? কিসের ওপরে? নো, ইফেক্টটা হচ্ছে আপনি যেমন বললেন যে ইফেক্টটা একটা প্রভাব, তাই না? এই যে আপনার হেয়ার স্টাইলটা খুব সুন্দর না, এটাও কিন্তু একটা ইফেক্ট। এই যে ধরেন যে আপনি সুন্দর একটা শার্ট পরে এসছেন, এটাও একটা ইফেক্ট। এক কথায় আমাদের সৌন্দর্য ফুটানোর জন্য, কোনো বিষয় বা বস্তু সৌন্দর্য ফুটানোর জন্য যে জিনিসটা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে কি ইফেক্ট। ক্লিয়ার? আচ্ছা, তো দেখেন যে এখানে আমরা যদি ইফেক্টের উপরে ক্লিক করি এখানে দেখেন যে অনেকগুলো আমাদের বার আছে, অনেকগুলো আমাদের কি আছে বার আছে। এই যে এই জায়গাটা লক্ষ্য করেন, এই জায়গাটা দেখেন যে এখানে অনেকগুলো কিন্তু ইফেক্টের অপশান আছে না? তো এই ইফেক্টের অপশানটা আপনি যদি ক্লিক করেন, সাপোজ আমি যদি এই টিকমার যে জায়গাটাতে আছে এখানে যদি একটা ক্লিক করি দেখেন যে লেখার মধ্যে একটা দাগ আসছে। আমরা অনেক সময় যখন ক্লাস 3, 4 বা 5 পড়তাম তখন কোনো কিছু ভুল করলে একটা টান দিয়ে কেটে দিতাম, তাই না? তো সেম তেমন আপনি চাইলে এই ধরনের লেখা যদি টান দিয়ে কাটতে চান তখন এই অপশানটা ব্যবহার করতে পারেন। ওকে, নেক্সট অপশান কি আছে দেখেন, আমরা এটাকে আপাতত উঠিয়ে দিচ্ছি এবং পরের অপশানটা দেখেন এবার কিন্তু দুইটা আসছে, তাই না? এবার যদি একটা ক্লিক করে দেখেন এবার কিন্তু আমাদের লেখাটা উপরে উঠে গেছে। এটা কিন্তু আপনারা বুঝতে পারছেন না, তাই না? আচ্ছা, আমি আপনাদেরকে একটু ওকে করে দেখাচ্ছি। আমি রাসেল আলী কথাটা লাগাই। আচ্ছা, আমরা ইফেক্ট দেবো এই লেখাটুকুতে। ওকে, আমরা চলে যাব ফরম্যাট মেনু থেকে ফন্টে যাওয়ার পরে আমরা এই ইফেক্টটাকে যদি লক্ষ্য করি দেখেন যে আলী কথাটা কিন্তু ওপরে উঠে গেছে, তাই না? ওকেতে প্রেস করছি, দেখেন যে এই লেখাটা কিন্তু ওপরে। বাট আপনি যদি লক্ষ্য করেন দেখেন এখানকার ফন্ট সাইজ কত? 48। আপনি যদি এই যে রাসেলের ভিতরে দেখেন ফন্ট সাইজটা কত? 48। তাহলে এই লেখাটা উপরে উঠলো কেন? এটারও ফন্ট 48 সাইজ, এটারও 48 সাইজ, তাহলে এই লেখাটা উঠলো কেন? এটা হচ্ছে ইফেক্ট। আপনি এখন যত লেখা লিখবেন দেখেন আপনার এই লেখাটা কিন্তু উপরেই উঠবে। ক্লিয়ার? নেক্সট অপশান দেখেন আমাদের কি আছে, পরের স্টেপ। এটাকে আমরা উঠিয়ে দিচ্ছি আপাতত এবং এই পরের যে অপশানটা আছে সেটা আমরা সিলেকশন করছি এবং ওকেতে প্রেস করছি। এবার দেখেন এই লেখাটা কিন্তু নিচে নেমে গেছে। আপনারা অনেক সময় কিন্তু ডাক্তারের যে লিফলেটগুলা দেখেছেন কি লেখা থাকে ডাক্তার মোহাম্মদ কি রাসেল আহমেদ LLB, তাই না? MB, মানে তার যে ডেজিগনেশনটা এটা কিন্তু ছোট করে কিন্তু লেখা থাকে, ছোট করে থাকে না, নামটা একটু হাইলাইট থাকে আর ফন্ট সাইজটা কি থাকে? ছোট থাকে তার ডেজিগনেশনটা। সেম তেমনই আপনারা যদি এই ধরনের ক্যাটাগরির প্রয়োজন হয় তাহলে আপনি এইভাবে আপনি ডেজিগনেশনগুলো লিখতে পারেন। ওকে, আচ্ছা, নেক্সট অপশান। তো আপনারা প্রত্যেকটা অপশান আমার পক্ষে দেখানো সম্ভব হচ্ছে না, আপনারা একটা একটা করে কি করবেন দেখে নেবেন। ওকে, এখানে যে অপশানগুলো আছে বা যে ক্যাটাগরিগুলো আছে আপনারা প্রত্যেকটা ক্যাটাগরি লিখে নেবেন। আরও একটা অপশান আছে দেখেন যে আমরা যদি এখানে কি ছোট বড় হাতে লেখা আছে, তাই না? আমরা যদি অল ক্যাপিটালে ক্লিক করি দেখেন যে আমাদের প্রত্যেকটা লেখা কিন্তু বড় হয়ে যাচ্ছে।
আমরা যদি স্মল ক্যাপিটালে ক্লিক করি তো দেখেন যে আমাদের লেখাগুলো কি একটু ভাঁজ হয়ে গেছে, তাই না? আচ্ছা, আমরা এই যে অল ক্যাটাগরি ক্যাপিটালে ক্লিক করছি, দেখেন যে আমাদের এই লেখাগুলো সম্পূর্ণ বড় হাতের হয়ে গেছে। আবার যদি ছোট হাতের করতে চাই সবগুলোকে, ফন্টে গিয়ে কি করব, দেখেন আমরা এটাকে উঠিয়ে দিব এবং উপরেরটাতে ক্লিক করব, ওকেতে প্রেস করব। দেখেন যে আমাদের এই লেখাগুলো কিন্তু এখন একটু চাপা চাপা হয়ে গেছে, তাই না? তো আপনারা চাইলে কিন্তু এই ইফেক্টগুলোকে ব্যবহার করতে পারেন যদি আপনার প্রয়োজন হয়, আর অবশ্যই প্রয়োজন হবে। এই কারণে আপনারা প্রত্যেকটা সেটিংস কী করবেন, খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখবেন। ক্লিয়ারলি আমি বুঝাতে পারছি আপনাদের? আচ্ছা, এই গেল আমাদের ফন্টের মধ্যে যে সেটিংস ছিল সেটা। নেক্সট অপশান দেখেন, বুলেট অ্যান্ড নাম্বার। কী লেখা আছে? বুলেটস অ্যান্ড নাম্বারিং। বুলেটস অ্যান্ড নাম্বারিং, বুলেটস কোনটা আর নাম্বারিং কোনটা? দেখবেন যে আমরা যখন কিছু লেখা লিখি, কিছু লেখা বলতে যে ধরেন একসাথে 8টা 10টা লাইন আছে, লাইন বাই লাইন, বা সত্য, অনেক কিছুটির সত্য লেখার সময় কিন্তু সিরিয়াল মেনটেন করতে হয় না? সাপোজ ধরেন আমি এই লেখাগুলোকে একটু কপি করি এবং পেস্ট করছি। দেখেন যে এখানে আমার আছে কয়টা, 5টা লাইন। তো আমি চাচ্ছি যে এই লাইনগুলোর প্রথমে যদি একটা কোনো সাংকেতিক চিহ্ন থাকতো তাহলে মনে হয় বেশি ভালো লাগতো, তাই না বিষয়টা? তো আমরা এই ফরম্যাটে যাওয়ার পরে আমরা বুলেটস অ্যান্ড নাম্বারিংয়ে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন সর্বপ্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে বুলেটস। তো এখানে দেখেন কিছু সাংকেতিক চিহ্ন আছে। আমি যদি সাপোজ এটার উপরে একটা ক্লিক করি এবং ওকেতে প্রেস করি, দেখেন যে আমাদের এখানে প্রত্যেকটা লাইনের শুরুতে কি এসছে, একটা সাংকেতিক চিহ্ন চলে এসছে, হাতের মতো আঙ্গুল দিয়ে দেখাচ্ছে, তাই না? দেখাচ্ছে না? দেখাচ্ছে না? দেখাচ্ছে। আমরা চাইলে কিন্তু এটার কালারও পরিবর্তন করতে পারি। কিভাবে? এই বুলেটের উপরে আপনি একটা ক্লিক করবেন এবং এখান থেকে আপনি কালারটা চেঞ্জ করার চেষ্টা করবেন। দেখেন যে আমার বুলেটের সম্পূর্ণ নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে, সরি কালারটা চেঞ্জ হয়েছে। আমরা চাইলে এটাকে বোল্টও করতে পারি। দেখেন এবার কিন্তু একটু মোটা হয়েছে। সেম একই, এখানকার যে বুলেটস আর আমাদের এখানে যে লেখা সেম একই ক্যাটাগরিতে আমরা চাইলে কালারগুলো পরিবর্তন করতে পারি। এখন প্রশ্ন উঠতে পারে, ভাইয়া এই সাংকেতিক চিহ্নগুলো সাপোজ এখানে দেখেন যে আমাদের বেশ কয়েকটা আছে, গুটি কয়টা, বা আমরা যদি এটা উঠিয়ে দিতে চাই জাস্ট ননের উপরে ক্লিক করবো, আমাদের এটা ওকেতে প্রেস করলে এটা চলে যাবে। এখন যদি আমরা নতুন কোনো আইকন যোগ করতে চাই তখন কি করব? সাপোজ এই যে দেখেন এখানে কাস্টমাইজ নামে একটা অপশান আছে, আমরা কাস্টমাইজের উপরে কী করব? ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন যে আমাদের এখানে কিছু সাংকেতিক চিহ্ন আছে এবং এখানে দেখেন পিকচার নামে একটা অপশান আছে। আমরা যদি এই পিকচারের উপরে ক্লিক করি, দেখেন যে এখানে আমাদের বিভিন্ন ক্যাটাগরির যে আইকনগুলো সেটা কিন্তু আছে, পাচ্ছেন দেখতে? তো সাপোজ আমি এখান থেকে যে কোনো একটাকে চুজ করছি, সাপোজ এটাকে চুজ করলাম, ওকে, এবং ওকেতে প্রেস করছি, ওকে। দেখেন যে আমাদের এখানে কিন্তু সেম আইকনটা চলে এসেছে, বাট এই আইকনটা আবার আমাদের এখানে টেম্পোরারি ফাইলে থেকেও গেছে। ক্লিয়ার? তাহলে বুলেট জিনিসটা কি, এটাকে বুঝতে পেরেছেন? বুলেট জিনিসটা হচ্ছে কিছু সাংকেতিক চিহ্ন। নেক্সট অপশান কি আছে দেখেন, এখানে আছে নাম্বার। কি আছে? নাম্বার। তো এই নাম্বারের উপরে দেখেন যে আমরা যদি হচ্ছে যে ABC সিরিয়াল করতে চাই, বা ছোট হাতে বড় হাতে করতে চাই, বা রোমান সংখ্যা করতে চাই, বা 1 2 করতে চাই, তখন জাস্ট এখানে একটা সিলেকশান করব, ওকেতে প্রেস করব। দেখেন যে আমাদের এখানে কিন্তু সিরিয়ালটা অটো হয়ে গেছে। আমরা কি করলাম? সিলেকশান করে জাস্ট হচ্ছে নাম্বার অ্যান্ড বুলেটে যাওয়ার পরে নাম্বারিংয়ে যে জাস্ট একটা ক্লিক করলাম। তাহলে যদি আমাদের এই ধরনের সাপোজ মনে করেন যে 20টা বা 25টা লাইন থাকে, জাস্ট একই সিস্টেম সিলেকশান করবেন আর এইভাবে নাম্বারিংটা অটো খুব সহজে করে নিতে পারবেন। ক্লিয়ার? ম্যাডাম কি? আচ্ছা, তো এই গেল হচ্ছে আমাদের নাম্বার অ্যান্ড বুলেটসের কাজ। ক্লিয়ার? নেক্সট অপশান কি আছে আমাদের এখানে দেখেন যে নেক্সট অপশান আছে আমাদের এখানে বর্ডার অ্যান্ড শ্যাডো। কি আছে? বর্ডার অ্যান্ড শেডিং। তো আমরা যদি এই বর্ডার অ্যান্ড শেডিংতে একটা ক্লিক করি, দেখেন আমরা এই ধরনের একটা পপ আপ বা সেটিংস পাবো। ক্লিয়ার? পপ আপ বা সেটিংস পাবো। তো আমরা প্রথমে যে অপশানটা আছে সেটা হচ্ছে আমাদের বর্ডার, তাই কি না? এবং এখানে দেখেন যে নন নামে একটা জায়গা আছে, অর্থাৎ আমরা যদি কোনো বিষয়ে বা বস্তুর উপরে বর্ডার করতে চাই দিয়ে আবার যদি সেটা উঠিয়ে দিতে চাই তাহলে কি করব? নন করব। ক্লিয়ার?
তো দেখেন যে আমাদের এখানে যে বক্সটা আছে, আমরা যদি এটা সিলেকশন করি, আমাদের এই সাইডে কিন্তু হচ্ছে বর্ডারটা হয়ে গেছে। এখন যদি আমরা এই যে 4টা সাইড, ডান বাম আর কি ওপর নিচ, তো আমরা যদি কোনো একটা সাইডে বর্ডার দিতে না চাই, তাহলে জাস্ট হচ্ছে যে এখানে দেখেন ক্লিক করব, বর্ডারটা উঠে যাবে, আর একটা ক্লিক করব, বর্ডারটা চলে আসবে। এবং এখান থেকে চাইলে কিন্তু আমরা বর্ডারের কালারটা পরিবর্তন করতে পারি। ওকে, এবং এখান থেকে আমরা বিভিন্ন ধরনের যে ক্যাটাগরিগুলো আছে, বা অনেক সময় আমাদের পাতলা করতে হয়, মোটা করতে হয়, তাই না? তো আমরা চাইলে এটাকে একটু মোটাও করতে পারি। ক্লিয়ার? এবার যদি আপনি ওকেতে প্রেস করেন, দেখেন আমি ওকেতে প্রেস করছি, তো আমাদের এখানে যে লেখাটা ছিল, সরি আমাদের কালারটা যে কোনো কারণবশত হয়নি, আচ্ছা, তো এখানে আমরা একটু কালারটা দিয়ে দিই। এই দেখেন এবার কিন্তু কালারটা চলে আসবে ইনশাল্লাহ। জাস্ট ওকেতে প্রেস। দেখেন যে আমাদের এই বক্স, অর্থাৎ এই 5টা লাইন কিন্তু আমাদের এখানে কি বক্স আকারে চলে এসছে। কেন এলো? যে আমরা কিন্তু এই 5টা লাইনকে সিলেকশন করে রেখেছিলাম, তাই কিন্তু আমাদের এই 5টা লাইনকে এসে কী করেছে, ঘিরে ফেলেছে। আমরা চাইলে এইভাবে বর্ডার না দিয়ে আমরা কিন্তু একটা অটো সেভের মাধ্যমেও কিন্তু বর্ডারটা দিতে পারি। যেমন ধরেন এখান থেকে আমরা যদি একটা বর্ডার নিই, সাপোজ এখানে একটা আমরা অটো সেভ নিলাম, তাই কি না? নিলাম। এবার আমরা কি করব, এই অটো সেভটাকে জাস্ট হচ্ছে এখান থেকে বিগিনিং অফ টেক্সট করে ফেলবো। দেখেন যে আমাদের বর্ডার কিন্তু ঠিক থাকলো, বাট হচ্ছে লেখাটা কি চলে আসলো, তাই কি না? ইচ্ছা করলে আমরা এটাকে কাস্টমাইজও কিন্তু করতে পারি খুব অল্প সহজে। ওকে, তো যাই হোক, আমরা ছিলাম কোথায় জানো? বর্ডার অ্যান্ড শ্যাডোতে। তো এই বর্ডার অ্যান্ড শ্যাডোতে যাওয়ার পরে দেখেন পরের অপশান কী আছে। এটা গেল আমাদের বর্ডার। আমরা যদি কোনো লেখার ওপরে বা কোনো বিষয়ের ওপরে ইন্ডিকেট করতে চাই, তখন আমরা এভাবে বর্ডারগুলো দিতে পারি। এবং দেখেন এখানে আছে আমাদের কি পেজ বর্ডার। কি আছে? পেজ বর্ডার। আমরা যদি মনে করি এরকমটা যে আমরা কোনো একটা পেজে বর্ডার করব, চারি সাইডের পাতাটার চারি সাইডে কি দিব, বর্ডার দিব, তখন আমরা আসবো পেজ বর্ডারে। সেম একই সিস্টেম, আমরা শুধু জাস্ট হচ্ছে সিলেকশান করব। দেখেন আমি সিলেকশান করছি এবং এখান থেকে সাপোজ কালারটাকে আমি চেঞ্জ করছি এবং এটা একটু মোটা করে দিব। জাস্ট ওকেতে প্রেস। দেখেন যে আমরা যদি একটু জুম আপ করি, তো দেখেন যে আমাদের ফুল পেজটাতে কিন্তু একটা কি আসছে, বর্ডার চলে এসছে। ইনফ্যাক্ট আমরা যদি নতুন একটা পাতা নিই, অর্থাৎ কন্ট্রোল ইন্টার বাটন প্রেস করি, আমরা এই ফাইলটাতে যতগুলো কাজ করব প্রত্যেকটা কাজে কিন্তু এখন অটো বর্ডার চলে আসবে। ক্লিয়ার? আমি কি বিষয়টা বুঝাতে পেরেছি? তাহলে এখন পেজে কিভাবে বর্ডার দেবেন এটা কি বোঝা গেছে? আচ্ছা, নেক্সট অপশান কি আছে দেখেন আমাদের এখানে, যে শ্যাডো। এই শ্যাডোর কাজটা কি দেখাও, এই যে শেডি। তো শেডির কাজটা হচ্ছে যে আমরা যদি কোনো লেখাকে হাইলাইট করতে চাই, সাপোজ মনে করেন যে এখান থেকে আমি এই লেখাটুকাকে কি করব, হাইলাইট করব। অনেক সময় কিন্তু মার্কিং করতো আগে, তাই না? স্কুল কলেজে যে রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বারগুলোকে কি করতো, মার্কিং করতো, যারা ফেল করে ফেলতো বা এ প্লাস পেয়েছে। তো আমরা যদি এরকম কোনো লেখাকে হাইলাইট করতে চাই, এখান থেকে আমরা ফরম্যাটে যাওয়ার পরে শেডোতে একটা ক্লিক করব, শেডিতে যাব, জাস্ট যে কালারটা প্রয়োজন সে কালারটা দিয়ে দিব, জাস্ট ওকেতে প্রেস। দেখেন যে আমাদের এখানে এই লেখাটার নিচে কিন্তু একটা কি কালার চলে এসেছে, আসছে না? তো আমরা চাইলে এইভাবে কিন্তু শ্যাডো কালারটা দিতে পারি। ওকে, নেক্সট অপশান কি আছে আমাদের এখানে দেখেন, নেক্সট অপশান আছে আমাদের কলাম। কি আছে? কলাম। নেক্সট অপশান কি আছে? কলামস। কলামস জিনিসটা কি কেউ বলতে পারবো? দ্বিখণ্ডিত করা। যেমন ধরেন যে আমি একটু এই লেখাটিকে কি করি, একটু ফন্ট সাইজটা বাড়িয়ে দিই, আর একটু বাড়াবো, এবং আমরা যদি জুম করি দেখেন যে আমাদের পেজের যে লেখাটা, যে ডান দিক থেকে বাম দিক একটাই কিন্তু আমাদের কি কলামস আছে, তাই না? তো আমরা যদি ফরম্যাট মেনুতে যাওয়ার পরে এই কলামসের উপরে ক্লিক করি এবং এখানে দেখেন টু নামে একটা অপশান আছে, চাইলে আমরা 3 কলামসও করতে পারি। তো আমি আপনাদের বোঝানোর সাথে 2 কলামস করছি এবং ওকেতে প্রেস করছি। দেখেন যে আমাদের এই পাতাটা কিন্তু দ্বিখণ্ডিত হয়ে গেছে, হয়েছে না? যেমন ধরেন আমি এইটুকে সিলেকশান করে রেখেছিলাম, আমরা জাস্ট হচ্ছে কলামসে যাব, 2 কলামস সিলেকশান করছি,
দেখেন যে আমরা এখন যত ইন্টার মারবো, দেখেন যে কোনো কিছু টাইপ করলে আগে আমাদের এই ডান সাইড অর্থাৎ এই সাইডটা হচ্ছে কাভার হবে, তারপর কিন্তু আমার মাউস কার্ডটা এখানে যাবে। যেমন দেখেন আমি ইন্টার মারছি, এই যে আসছে। আমরা চাইলে এটাকে কি করতে পারি, ধরেন 3 ভাগও ভাগ করে দিতে পারি, ধরেন যে 3, জাস্ট ওকেতে প্রেস। এবার দেখেন কি হলো, যে এবার কিন্তু 3টা কলামে ভাগ হয়েছে, এই যে উপরে লক্ষ্য করেন, ক্লিয়ার। তো আমরা যদি চাই তাহলে কিন্তু একটা পেজকে এভাবে দ্বিখণ্ডিত করতে পারি বা কলামস আকারে ভাগ করে ফেলতে পারি। ওকে, তো নেক্সট অপশান আছে আমাদের ব্যাকগ্রাউন্ড। নেক্সট অপশান কি আছে আমাদের, ব্যাকগ্রাউন্ড। সরি, আমাদের এখানে একটা জিনিস ছুটে গেছে, সেটা হচ্ছে টেক্সট ডিউরেশন। তো এখানে দেখেন যে টেক্সট ডিউরেশন যে আমাদের যে জায়গাটা আছে সেটা আমাদের কি হাইড হয়ে আছে, তাই না, অর্থাৎ ডিজেবল হয়ে আছে, এনেবল হয়ে নাই, ক্লিয়ার। তো এখানে বলছে যে টেক্সট ডিউরেশন, যদি আমরা কোনো লেখাকে কাস্টমাইজ করতে চাই তাহলে অবশ্যই একটা টেক্সট বক্স লাগবে। দেখেন যে আমি যদি এখান থেকে একটা টেক্সট বক্স নিই, সাপোজ এই টেক্সট বক্সটা নিলাম, তাই কি না, এবং আমরা এই লেখাটার মধ্যে, এটা টেক্সট বক্স না, অটোসেভ, এই অটোসেভকে যদি আমরা টেক্সট বক্স বানাতে চাই, রাইট বাটন চাপ দিয়ে অ্যাড টেক্সট। ওকে, তো আমরা সাপোজ এই লেখাটাকে আমরা এখানে ঢুকিয়ে ফেললাম, এবং দেখেন যে আমরা এই লেখাটাকে সিলেকশন করার পরে যদি ফরম্যাট মেনুতে যাই এবং টেক্সট ডিউরেশনের উপরে ক্লিক করি, দেখেন এবার কিন্তু আমাদের এটা এনেবল হয়ে আছে, অর্থাৎ ইচ্ছা করলে আমরা এটাকে কাজ করতে পারবো। এই অপশানটাকে জাস্ট ওকেতে একটা প্রেস করব, দেখেন আমাদের এখানে 3টা অপশান, একটা হচ্ছে ডান দিক থেকে বাম দিক, একটা হচ্ছে নিচ থেকে উপর, আর উপর থেকে নিচ। ওকে, তো আমরা যদি এই ক্যাটাগরিটা অর্থাৎ এই সেটিংসটা বা এই অপশানটা সিলেকশন করার পরে ওকেতে প্রেস করছি, দেখেন যে আমার কিন্তু লেখাটা নিচ থেকে উপর দিকে চলে গেছে। ম্যাডাম আপনি একদিন এই ধরনের প্রশ্ন করছিলেন যে আমরা লেখাটাকে হচ্ছে নিচ দিক থেকে উপর দিক বা উপর দিক থেকে নিচ দিকে কীভাবে নেব, ক্লিয়ার। আপনি চাইলে কিন্তু এভাবেও কিন্তু টেক্সট বক্স নিতে পারেন অথবা অর্ডার করতে পারেন। এখন দেখেন যে এই লেখাটাকে যদি আপনি যেখানে সেখানে কিন্তু যে কোনোভাবেই কিন্তু নিয়ে যেতে পারছেন, কিন্তু কষ্টের বিষয় হচ্ছে যে এখানে কিন্তু আমাদের একটা লাইন আছে। তো এই লাইনটাকে উড়াবেন কিভাবে, দেখেন যে জাস্ট হচ্ছে যে এই লাইনের উপরে একটা ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পরে আমাদের এই যে লাইন কালারটাকে নন করে দিব, এই যে নন কালার, জাস্ট ওকেতে প্রেস। দেখেন যে এখন কিন্তু আমাদের এখানে কোনো কালার নাই। একটা মানুষ কিন্তু ইচ্ছে করলে ধরতে পারবে না যে এটা আপনি কিভাবে করেছেন, যে অটো সেভ নিয়ে করেছেন না টেক্সট বক্স নিয়ে করেছেন না অর্ডার করেছেন, ক্লিয়ার। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের টেক্সট ডিরেকশন। নেক্সট অপশন আছে আমাদের, দেখেন ব্যাকগ্রাউন্ড। আমরা ইচ্ছা করলে আমাদের পাতার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। সাপোজ ধরেন আমি এই কালারটা দিয়ে দিলাম, দেখেন যে আমরা এতক্ষণ কিন্তু আমাদের লেখার কালারটা কি ছিল, সাদা, এখন ছিল কি নীল। এখন আমরা যদি একটু এটাকে প্রিন্ট প্রিভিউতে দেখি, সাপোজ দেখেন যে এখানে কিন্তু সাদাই দেখাবে, অর্থাৎ ওই জায়গাতে যে ব্যাকগ্রাউন্ডটা আপনি দিলেন জাস্ট দেখার একটা সৌন্দর্য, বাট এটা প্রিন্ট আউট হবে না। এখন প্রশ্ন উঠতে পারে এরকমটা যে ভাইয়া তাহলে যদি এখানে ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে আমাদের প্রিন্ট আউট না হয়, তাহলে আমরা যদি ব্যাকগ্রাউন্ডে এই ধরনের কালার দিতে চাই তখন কি করব, বিষয়টা এরকম না। তো আমরা দেখেন যে আমরা আপনাদের দেখানোর সাথে আমরা এটাকে একটু সাদা করে ফেলি। আচ্ছা, এবার দেখেন যে আমরা এখানে কিন্তু একটা অটো সেভ নিয়ে নিব। কী নেব, অটো সেভ। সাপোজ এখান থেকে একটা অটো সেভ নিলাম এবং সম্পূর্ণ এরিয়াটাকে আমরা সিলেকশান করব। সাপোজ এ পর্যন্ত দিলাম। ওকে, এবার দেখেন যে আমাদের লেখা কিন্তু আসছে কি নো। তাহলে আমরা এই অটো সেভটাকে কি করব, বিগিনিং অফ টেক্সট করব। কি করব, বিগিনিং অফ টেক্সট। এবার দেখেন কিন্তু লেখা কিন্তু চলে আসছে। এবার কি করবেন যে এই যে আমাদের টেক্সট বক্সটা, অর্থাৎ ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পরে আমরা যে কালারটা দিতে চাই ব্যাকগ্রাউন্ড, সাপোজ আমি হলুদ দিচ্ছি, জাস্ট ওকেতে প্রেস। সরি, আমাদের হ্যাঁ লাইন কালারটা আমি দিয়েছিলাম, এটা আমরা নন করি এবং এখান থেকে ফিল কালারটা আমরা সাপোজ এই কালারটা দিয়ে দিই। ওকে, জাস্ট ওকেতে প্রেস। দেখেন যে আমরা ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা কালার পেয়েছি। তো এবার যদি আমরা একটু প্রিন্ট প্রিভিউতে দেখি, দেখেন যে আমরা যদি প্রিন্ট প্রিভিউতে দেখি, এই যে দেখেন যে আমাদের এই পেজটা কিন্তু আসছে কি সাদা, আর এই পেজটা আসছে কি হলুদ। কেন, যে আমরা ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য একটা অটো সেভ ব্যবহার করেছি। এখন আপনি যদি এটাকে ইনফর্ম অফ টেক্সট করে ফেলেন, সাপোজ এই আমি সিলেকশান করছি এবং ইনফর্ম অফ টেক্সট করছি, আপনি কোনো দিনই কিন্তু আপনি যেটুকু লিখেছেন খুঁজে পাবেন না। আপনারা কিন্তু মাঝে মধ্যেই বলেন যে ভাই আমার আগের ইয়াটা গেল কোথায়। তো আমাদের
লক্ষ্য করতে হবে যে আমরা যে পেজটাকে ক্রিয়েট করছি বা ডিজাইন করছি সে পেজটা সব থেকে নিচের অংশটা কোনটা, আগে আমরা সেটা করব, তারপর আস্তে আস্তে ওপরের অংশগুলো কি করব, ডিজাইন করব। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা এটাকে বিগিনিং টেক্সট করে ফেলছি। নেক্সট অপশান দেখেন আমাদের এখানে কি আছে, ইফেক্ট। কি আছে? ইফেক্ট। আমরা একটু এটাকে আউট করি এবং ফরম্যাটে যাওয়ার পরে আমরা এখানে যে দেখেন যে থিম নামে একটা অপশান আছে। কি আছে? থিম। তো আমরা যদি এই থিমের উপরে একটা ক্লিক করি দেখেন, তো আমাদের এই সাইডে কিন্তু একটা পপ আপ আসছে বা সেটিংস আসছে, এবং যে কোনো আমরা যদি একটা ক্যাটাগরি চুজ করি দেখেন এই সাইডে কিন্তু আমরা প্রিভিউটা দেখতে পাবো, এবং ওকেতে যদি প্রেস করি দেখেন যে আমাদের পেজের ডান সাইডটা কিন্তু নীল আছে, সরি বাম সাইডটা কিন্তু একটা নীল কালার আছে, এবং আস্তে আস্তে কী হয়েছে, সাদা হয়ে গেছে। আমরা যদি এবার এটাকে প্রিন্ট প্রিভিউতে দেখেন, প্রিন্ট প্রিভিউতে কিন্তু আপনি দেখতে পাবেন না, কারণ প্রিন্ট আউটের ক্ষেত্রে এটা ব্যবহার হবে না, জাস্ট হচ্ছে কি দেখার সৌন্দর্য। ক্লিয়ার? নেক্সট অপশান কি আছে দেখেন, নেক্সট অপশান আছে আমাদের এখানে অটো ফরম্যাট, তাই না? দেখি অটো ফরম্যাটে কি আছে। অটো ফরম্যাটে জাস্ট তেমন কোনো কিছু নাই, জাস্ট ক্যাটাগরি, এগুলো আমাদের প্রয়োজন নাই। তো আশা করি আপনাদের এখানে যে কয়টা অপশান দেখালাম আপনারাকে, এই কয়টা অপশান আপনারা খুব ভালোভাবে প্রিভিউ করবেন, সামনে কালকে খুব ভালোভাবে কি করবেন, প্রিভিউ করবেন। এগুলো আমাদের তেমন কাজে লাগে না, তেমন কোনো কাজে লাগে না। আপনারাকে তাহলে কি কি দেখালাম দেখেন, যে সর্বপ্রথম দেখালাম আমি, দেখেন আপনারাকে আমি একটু মার্ক করে দিই, কাজ করছে না এভাবে। তো সর্বপ্রথম আমরা কি দেখালাম আপনাদের, ফন্ট, তারপরে দেখেছি বুলেটস আর নাম্বার, বর্ডার অ্যান্ড শ্যাডো, কলামস, তারপরে আমরা চলে এসেছি এখানে টেক্সট ডিউরেশন, থিমস, ব্যাকগ্রাউন্ড। এই কয়েকটা অপশান আপনারা সামনের দিন কি করবেন, প্রিভিউ করবেন। ওকে, কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ওকে, তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। ক্লিয়ার?